আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য লিটারেচার ক্রাফট। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ইংলিশ লিটারেচারের প্রোজ জেনারের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা নভেল সম্পর্কে। আমরা জানব নভেল কী, নভেলের ইতিহাস ও উৎপত্তি, আধুনিক নভেলের জনক কে, নভেলের প্রধান ধরনসমূহ, প্রতিটি ধরনের বৈশিষ্ট্য, উদাহরণ এবং নিখুঁত বিশ্লেষণ। চলুন শুরু করা যাক। তো প্রথমে আসি নভেল কী। নভেল হলো দীর্ঘ আকারের প্রোজ ন্যারেটিভ যা মানুষের জীবন, সমাজ, চরিত্র, সম্পর্ক, চিন্তা, অনুভূতি এবং বিভিন্ন ঘটনার বিস্তৃত ও বাস্তবসম্মত চিত্র উপস্থাপন করে। সহজ ভাষায় নভেল এমন একটি গদ্যভিত্তিক সাহিত্যকর্ম যেখানে একটি বা একাধিক চরিত্রকে কেন্দ্র করে দীর্ঘ কাহিনী বর্ণনা করা হয়। নভেল শব্দটি এসেছে ইতালীয় শব্দ নভেলা থেকে, যার অর্থ নিউ স্টোরি বা নতুন গল্প। সাধারণত একটি নভেলের প্রধান বৈশিষ্ট্য হলো প্রাইমারি ফিকশনাল ন্যারেটিভ, মূলত কাল্পনিক বর্ণনা, তবে এটি বাস্তব ঘটনা বা ইতিহাস দ্বারা অনুপ্রাণিত হতে পারে। এবং এখানে কমপ্লেক্স প্লট থাকবে এবং ডেভেলপমেন্ট ক্যারেক্টার্স থাকবে, রিয়েলিস্টিক সেটিংস থাকবে, মাল্টিপল থিমস থাকবে, ডিটেল ডিসক্রিপশন থাকবে ইত্যাদি। তো নভেল শুধুমাত্র বিনোদনের জন্য লেখা হয় না, এটি সমাজ, ইতিহাস, পলিটিক্স, সংস্কৃতি এবং মানব মনস্তত্ত্বের নিখুঁত প্রতিফলন ঘটায়। আমরা যদি নভেলের ইতিহাস সম্পর্কে একটু জানি, নভেলের শিকড় অত্যন্ত প্রাচীন। প্রাচীন গ্রিস ও রোমে দীর্ঘ গদ্যকাহিনীর অস্তিত্ব পাওয়া যেত। মধ্যযুগে ইউরোপে রোমান্স লিটারেচার অত্যন্ত জনপ্রিয় ছিল, যেসব রচনায় প্রেম, অভিযান এবং অতিপ্রাকৃত ঘটনা থাকতো। তবে আধুনিক নোবেলের বিকাশ শুরু হয় ১৬০০ ও ১৭০০ শতকে। বিশেষ করে মুদ্রণ যন্ত্রের আবিষ্কার এবং শিক্ষার বিস্তারের ফলে মানুষ দীর্ঘ গদ্য কাহিনী পড়তে শুরু করে। ১৮০০ শতকে ইংল্যান্ডে নভেল একটি স্বাধীন সাহিত্যধারা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই সময়ে লেখকরা সাধারণত মানুষের জীবন, সমাজ, নৈতিকতা এবং ব্যক্তিগত অভিজ্ঞতাকে উপন্যাসের বিষয়বস্তু হিসাবে ব্যবহার করতে শুরু করেন। পরবর্তীতে ভিক্টোরিয়ান এরাতে নভেলকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। রিয়ালিজম বা বাস্তববাদ আন্দোলনের ফলে নভেল আরও জীবন ঘনিষ্ঠ হয়। ২০ শতকে সাইকোলজিক্যাল ও মডার্নিস্ট নভেলের উত্থান ঘটে। বর্তমানে নভেল বিশ্ব সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী সাহিত্যধারা। তো এখন যদি আমরা একটু জানি যে নভেল প্রথমে কে শুরু করেন, এই প্রশ্নের উত্তর নিয়ে সাহিত্য জগতে এবং একাডেমিক মহলে যথেষ্ট বিতর্ক রয়েছে। অনেক গবেষক জাপানি লেখিকা মুরাসাকি সিকিবু রচিত দ্য টেইল অফ জেনজি ১১০০ শতকে লেখা হয়েছিল, এটাকে বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস হিসাবে বিবেচনা করেন। যদিও এটি নিয়ে সাহিত্য সমালোচকদের মতে মতভেদ রয়েছে, তবে অনেকেই এটিকে ওয়ার্ল্ডস ফার্স্ট সাইকোলজিক্যাল নভেল বলে আখ্যায়িত করেন। অন্যদিকে পশ্চিমা বা আধুনিক উপন্যাসের সূচনাকারী হিসেবে সাধারণত স্প্যানিশ লেখক মিগুয়েল দ্য সার্ভেন্টিসকে স্বীকৃতি দেওয়া হয়। তার বিখ্যাত সৃষ্টি ডন কুইজোটকে অধিকাংশ সাহিত্য সমালোচক প্রথম আধুনিক বা আর্লি মডার্ন নভেল হিসেবে বিবেচনা করেন। এই কারণে সার্ভেন্টিসকে প্রায় ফাদার অব দ্য মডার্ন নভেল বলা হয়। এখানে বলে রাখি যে ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে ড্যানিয়েল ডেফোয়ের রবিনসন ক্রুশো বা স্যামুয়েল রিচার্ডসনের পামেলাকে প্রথম ইংরেজি উপন্যাস হিসাবে গণ্য করা হয়ে থাকে। এটি বিভিন্ন সমালোচকদের মতে বিশ্বাসযোগ্য। তো আমরা যদি এখন নভেলের ধরন সম্পর্কে একটু আলোচনা করি, সাহিত্যে অনেক ধরনের নভেল রয়েছে। আমরা আজকে গুরুত্বপূর্ণ ১২টি ধরন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি হিস্টোরিক্যাল নভেল সম্পর্কে। হিস্টোরিক্যাল নভেল কি? হিস্টোরিক্যাল নভেল হলো এমন একটি উপন্যাস যেখানে কাহিনী অতীতের কোনো নির্দিষ্ট ঐতিহাসিক সময় বা ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠে। এখানে বাস্তব ইতিহাস এবং কাল্পনিক চরিত্র একসঙ্গে উপস্থিত থাকতে পারে। এই নভেলের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এটায় হিস্টোরিক্যাল সেটিংস থাকবে, যেমন যেটাকে ঐতিহাসিক পটভূমি বলে। রিয়াল হিস্টোরিক্যাল ইভেন্টস থাকবে, মানে বাস্তব ঐতিহাসিক ঘটনা। অথেন্টিক সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থাকবে, মানে তৎকালীন সমাজ ব্যবস্থা কীরকম ছিল সেটা। ফিকশন মিক্সড উইথ হিস্টোরি, মানে হচ্ছে ইতিহাসকে আপনার কল্পনার সাথে একটা মিশ্রণ করে দেখাবে। তো এই হিস্টোরিক্যাল নভেলের যদি আমরা একটি উদাহরণ দেই, যেমন লিও টলস্টয়ের লেখা ওয়ার অ্যান্ড পিস, এই উপন্যাসটি একটি হিস্টোরিক্যাল নভেল। এর কাহিনীটি যদি একটু সংক্ষেপে বলি, যে এখানে নেপোলিয়নের রাশিয়ার আক্রমণের সময়কার রুশ সমাজকে কেন্দ্র করে উপন্যাসটি রচিত। এটি কেন হিস্টোরিক্যাল নভেল? এতে বাস্তব ঐতিহাসিক ঘটনা থাকে এবং যেটা নেপোলিয়নের সময় যুদ্ধটা, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তৎকালীন সমাজের তৎকালীন যে রুশ সমাজ আছে সেই রুশ সমাজের নিখুঁত ইতিহাস এবং কল্পনার সমন্বয় ঘটেছে। তো এরপরে যদি আমরা গথিক নভেল সম্পর্কে একটু আলোচনা করি, গথিক নভেলটা কি? গথিক নভেল হলো
এমন এক ধরনের উপন্যাস যেখানে রহস্য, ভয়, অন্ধকার বা ভুতুড়ে পরিবেশ এবং মানসিক আতঙ্ককে গুরুত্ব দেওয়া হয়। 1800 শতকের দ্বিতীয়ার্ধে এই ধারার উদ্ভব হয়। এই নভেলের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এখানে আপনার গথিক অ্যাটমসফিয়ার এবং হরর থাকবে, অন্ধকার এবং ভীতিপ্রদ পরিবেশ থাকবে এবং সেন্স অফ আইসোলেশন অ্যান্ড মিস্ট্রি থাকবে, মানে একাকিত্বের ও রহস্যের আমেজ থাকবে এবং ইন্টেন্স সাইকোলজিক্যাল ফিয়ার থাকবে, মানে তীব্র মানসিক আতঙ্ক থাকবে। তো এই হচ্ছে গথিক নভেলের বৈশিষ্ট্য। তো এই গথিক নভেলে একটি উদাহরণ দেই, সেটা হচ্ছে মার্ক শেলিয়ের লেখা ফ্রাঙ্কেনস্টেইন। এটার কাহিনী সংক্ষেপে যদি বলি, ভিক্টর ফ্রাঙ্কেনস্টেইন নামক এক বিজ্ঞানী মৃতদেহের অংশ জোড়া দিয়ে ল্যাবরেটরিতে একটি অমানবিক জীব সৃষ্টি করেন, কিন্তু সেই সৃষ্টির পর বিজ্ঞানীর চরম একাকিত্ব, অনুশোচনা এবং এক ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হন। তো এই কারণে এই নোবেলটিকে একটি গথিক নোবেল বলা হয়। তো এরপরে যদি আমরা অ্যাপিস্টোলারি নোবেল সম্পর্কে একটু জানি, যে অ্যাপিস্টোলারি নোবেলটা কি। অ্যাপিস্টোলারি নোবেল হচ্ছে এমন একটি উপন্যাস যা চিঠি, ডায়েরি, নোট বা বিভিন্ন ব্যক্তিগত দলিলের মাধ্যমে লেখা হয়। অ্যাপিস্টোল শব্দের অর্থ লেটার বা চিঠি। তো এখান থেকে এই অ্যাপিস্টোলারি নোবেলটার উদ্ভব হয়েছে। তো বিশেষ করে এই অ্যাপিস্টোলারি নোবেলের বৈশিষ্ট্য আছে কিছু, যেমন লেটার বেসড ন্যারেটিভ থাকবে এটা, মানে কেউ কোনো চিঠি লিখবে, সে চিঠির মাধ্যমে গল্পগুলো বলা হবে এবং এটা ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ হবে এবং হচ্ছে ডিপ ইমোশন এক্সপ্রেশন থাকে এটার ভিতরে, মানে চরিত্রের গভীর আবেগ সরাসরি প্রকাশ পাবে। তো উদাহরণ দিতে গেলে এটা প্যামেলা অথবা ভার্সু রিওয়ার্ডেড, এটাকে বলা যেতে পারে। এটা স্যামুয়েল রিচার্ডসনের লেখা। এটার কাহিনী যদি সংক্ষেপে একটু বলি, পামেলা অ্যান্ড্রিউস নামের এক দরিদ্র কিন্তু নীতিবান সেই তরুণীর জীবন এবং তার উপর আসা নানা সামাজিক ও মানসিক আঘাত এবং তার আত্মরক্ষার লড়াইয়ের গল্প চিঠির মাধ্যমে বর্ণিত হয়েছে। তো এই পুরো কাহিনীটি মূল চরিত্রদের আদান প্রদান করা হয় চিঠির মাধ্যমে এবং এভাবে করে এগিয়ে যায়। তো এই কারণেই এই নোবেলটাকে অ্যাপিস্টোলারি নোবেল বা আপনাদের হচ্ছে চিঠি ভিত্তিক নোবেল বলা হয়। এরপরে যদি আমরা নোবেলের আরেকটি ধরন পিকারেস্ক নোবেল সম্পর্কে একটু আলোচনা করি, যে পিকারেস্ক নোবেলটা কি। এটা হলো এমন একটি উপন্যাস যেখানে সমাজ কাঠামো নিম্নবিত্ত কিন্তু অত্যন্ত চতুর ও বুদ্ধিমান একজন নায়ক থাকবে। তিনি সমাজের বিভিন্ন স্তরে স্তরে ঘুরে বেড়াবে এবং নানা রকমের রোমাঞ্চকর অভিযানে মুখোমুখি হবে। তো এই জাতীয় নোবেলকে বলা হয় পিকারেস্ক নোবেল। তো এই পিকারো শব্দের অর্থই হচ্ছে চতুর লোক। তো এই জন্য এটাকে পিকারেস্ক নোবেল বলা হয়। তো এই পিকারেস্ক নোবেলের যদি একটু উদাহরণ দেয়, যেমন হেনরি ফিল্ডিংয়ের লেখা দ্য হিস্টোরি অফ টম জোন্স, এটি একটি পিকারেস্ক নোবেল। এটার কাহিনীটা যদি সংক্ষেপে বলি, টম জোন্স একজন কুড়িয়ে পাওয়া সন্তান যে স্বভাবগতভাবে ভালো, কিন্তু নানা রকম বোকামি চতুরতার কারণে সমাজ থেকে বিতাড়িত হয়। এরপর সে ইংল্যান্ডের বিভিন্ন রাস্তায় ও সরাইখানায় ঘুরে বেড়ায় এবং নানা রকম রোমাঞ্চকর ঘটনার মুখোমুখি হয়। এবং এটার যে নায়ক থাকে তিনি একজন ভবঘুরে কিন্তু বুদ্ধিমান, এবং এই নায়কের ভ্রমণের মাধ্যমে তৎকালীন ব্রিটিশ সমাজকে ব্যঙ্গাত্মকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই বিষয়গুলো থাকার কারণেই এটিকে একটি পিকারেস্ক নোবেল বলা হয়। তো এরপরে আমরা যদি পরবর্তী ধরন সম্পর্কে জানি, যে সাইকোলজিক্যাল নোবেল সম্পর্কে। সাইকোলজিক্যাল নোবেল কি? সাইকোলজিক্যাল নোবেল হলো এমন একটি উপন্যাস যেখানে বাহ্যিক ঘটনার চেয়ে চরিত্রের মনস্তত্ত্ব, অবচেতন মন, চিন্তা, অনুভূতি এবং আভ্যন্তরীণ মানসিক দ্বন্দ্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এবং এই আপনার সাইকোলজিক্যাল নোবেলের বৈশিষ্ট্যের ভিতরে আমরা পাই ইনার কনফ্লিক্ট অ্যান্ড ইমোশনাল ডেপথ, চরিত্রের যে মানসিক দ্বন্দ্ব সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। স্ট্রিম অফ কনসাসনেস থাকে, মানে চেতনা প্রবাহ রীতি থাকবে এবং এটার ভিতরে ক্যারেক্টার্স মেন্টাল অ্যানালাইসিস থাকবে, চরিত্রের মনস্তাত্ত্বিক বিশ্লেষণগুলো করা হবে। তো এই বৈশিষ্ট্যগুলো সাধারণত আমরা এই সাইকোলজিক্যাল নোবেলের ভিতরে পাই। এটা যদি আমরা একটা উদাহরণ দেই, যেমন হচ্ছে গিয়ে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, এটা বাই ফিওডর ডস্টোয়েভস্কি। এটার কাহিনী যদি সংক্ষেপে একটু বলি, রাসকোলেনিকভ নামের এক দরিদ্র প্রাক্তন ছাত্র নিজের একটি তত্ত্ব প্রমাণ করতে গিয়ে এক বৃদ্ধা মহাজনকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর সে তীব্র অপরাধবোধ, ভয়, হ্যালুসিনেশন এবং মানসিক যন্ত্রণার মুখোমুখি হয়। তো তার এই মানসিক যন্ত্রণাকে কেন্দ্র করেই এই নোবেলের গল্পটা আগায়। তো এটি কেন সাইকোলজিক্যাল নোবেল? কারণ এখানে অপরাধের চেয়ে অপরাধীর মনের ভেতরে তোলপাড়, মানসিক ভাঙাগোড়া এবং মনস্তাত্ত্বিক যন্ত্রণাকে প্রধান বিষয়বস্তু করা হয়েছে। তো এই কারণে এটা একটা সাইকোলজিক্যাল নোবেল। তো এরপরে আমরা যদি পরবর্তী ধরন সম্পর্কে জানি, যেটা আসে বিল্ডুংসরোমান। এটি একটি জার্মান শব্দ। তো এইখানে এই বিল্ডুংসরোমান হলো এমন এক ধরনের নোবেল যেখানে একজন মূল চরিত্রের শৈশব থেকে শুরু করে পরিণত বা বয়সন্ধি বয়স পর্যন্ত তার মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশ বা গড়ে ওঠার গল্প দেখানো হয়। এখানে জার্মান শব্দ বিল্ডিংসরোমান এর অর্থ হচ্ছে নভেল অফ ফরমেশন। তো এটার বৈশিষ্ট্য যদি আমরা একটু জানি, এখানে গ্রোথ অফ দ্য প্রোটাগনিস্ট, এখানে মানে হচ্ছে চরিত্রের যে নায়ক থাকবে সে নায়ক বা নায়িকার মানসিক বৃদ্ধি এটা দেখানো হবে। জার্নি টুয়ার্ড ম্যাচুরিটি,
মানে একদম পরিপক্কতার দিকে যে যাত্রা করে সেটা থাকবে, মোরাল অ্যান্ড সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট দেখানো হবে। তো এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করেই বিল্ডিংস্টোমান উপন্যাসগুলো লেখা হয়। তো এটা যদি আমরা একটা উদাহরণ দেই, শার্লট ব্রন্টির লেখা জেন আয়ার, এটা একটা বিল্ডিংস্টোমান ধরনের একটি উপন্যাস। এটার কাহিনী যদি সংক্ষেপে বলি, এই উপন্যাসে অনাথ বালিকা জেন আয়ারের শৈশব, চরম কষ্ট, কঠোর বোর্ডিং স্কুলের শিক্ষা, থর্নফিল্ড হলে গভর্নেন্স হিসেবে যোগদান, প্রেম, আত্মমর্যাদার লড়াই এবং শেষ পর্যন্ত আত্মপ্রতিষ্ঠার গল্প এখানে বর্ণিত করা হয়েছে। তো এটি কেন বিল্ডিংস্টোমান নভেল? কারণ এটি জেনের শৈশব থেকে শুরু করে পরিণত বয়সে পৌঁছানো এবং তার আত্মপরিচয় ও নির্ভরতা খুঁজে পাওয়া সম্পূর্ণ জীবনযাত্রাকে তুলে ধরে। তো এই কারণেই হচ্ছে এটাকে বিল্ডিংস্টোমান নভেল বলা হয়। তো এরপরে আমরা যদি নোবেলের পরবর্তী ধরন সম্পর্কে জানি, সোশ্যাল নোবেল। এই সোশ্যাল নোবেলটা কি? সোশ্যাল নোবেল হচ্ছে এমন এক ধরনের উপন্যাস যেখানে সমাজের সমসাময়িক সমস্যা, শ্রেণী বৈষম্য, দারিদ্র্য, শোষণ, অন্যায়, শ্রমিক জীবন কিংবা সামাজিক সংস্কারের বিষয়গুলো প্রধান হয়ে ওঠে। এর উদ্দেশ্য সমাজের বাস্তব চিত্র তুলে ধরা, সচেতনতা তৈরি করা। তো এই নোবেলের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এটাকে স্পেসিফিক সোশ্যাল ইস্যু থাকবে, সামাজিক সমস্যা থাকবে স্পেসিফিক কিছু, এবং ক্লাস কনফ্লিক্ট এবং পোভার্টি দেখানো হবে। ক্রিটিসিজম অফ সোশ্যাল ইনজাস্টিস থাকবে, মানে সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করানো হবে। তো এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই নোবেলগুলো লেখা হয়। এই কারণেই এটাকে সোশ্যাল নোবেল বলা হয়। তো আমরা যদি এটা একটা উদাহরণ দিই, চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট নামে একটা নভেল আছে। এই নভেলটার কাহিনীটা যদি একটু সংক্ষেপে বলি, অলিভার টুইস্ট একজন এতিম শিশু যে লন্ডনের অন্ধকার গলির দারিদ্র্য, অনাথ আশ্রমের অমানবিক অত্যাচার এবং এক পকেটমার গ্যাংয়ের অপরাধ জগতের মধ্যে বড় হতে থাকে। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শেষ পর্যন্ত তার আসল পরিচয় সে খুঁজে পায়। তো এই নভেলটি কেন সোশ্যাল নোবেল? কারণ এটি একটি তৎকালীন ভিক্টোরিয়ান সমাজের দরিদ্র এবং হচ্ছে গিয়ে শিশু শ্রম এবং অপরাধ জগতের বাস্তব ও নির্মম চিত্র উন্মোচন করেছে। তো এই কারণে এটাকে একটি সোশ্যাল নোবেল বলা হয়ে থাকে। এরপরে আমরা পরবর্তী ধরন সম্পর্কে জানবো, সেটা হচ্ছে রিয়েলিস্টিক নভেল। এই রিয়েলিস্টিক নভেলটা হলো এমন এক ধরনের উপন্যাস যেখানে কোনো অবাস্তব কল্পনা বা রোমান্টিক অতিরঞ্জন ছাড়া সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, তাদের চেনা সমাজ এবং বাস্তব পরিস্থিতিকে অবিকল ও সত্যভাবে উপস্থাপন করা হয়। তো এই নভেলের কিছু বৈশিষ্ট্য আছে, মানে রিয়েল লাইফ সিচুয়েশন যেটা থাকে সেটা থাকবে এখানে, অর্ডিনারি ক্যারেক্টার্স থাকবে, মানে আমাদের চারপাশে সাধারণ যে সকল মানুষ আছে তাদের চরিত্র এখানে বর্ণনা করা হবে, এবং অবজেক্টিভস অ্যান্ড ডিটেল অবজারভেশন থাকবে, মানে একদম নিরপেক্ষ সূক্ষ্ম পর্যবেক্ষণ যেটাকে বলে, এই বিষয়গুলো থাকবে এখানে। তো এই রিয়েলিস্টিক নভেলের একটি উদাহরণ যদি আমরা দেই, জর্জ ইলিয়টের মিডল মার্স নামটা আসে। তো এই জর্জ ইলিয়টের মিডল মার্স এই উপন্যাসটা যদি একটু কাহিনী সংক্ষেপে বলি, এটি একটি মহাকাব্যিক উপন্যাস। এটি ইংল্যান্ডের একটি ছোট প্রাদেশিক শহরের বিভিন্ন শ্রেণীর মানুষের জীবন, তাদের বৈবাহিক সম্পর্ক, ব্যর্থতা, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে রচিত হয়েছে। তো এটি কেন রিয়েলিস্টিক নভেল? এতে কোনো রোমান্টিক মেলোড্রামা নেই, বরং 19th সেঞ্চুরির সমাজ ও মানুষের মনস্তাত্ত্বিক ভুল ত্রুটিকে অত্যন্ত নিখুঁত ও নিরপেক্ষ বাস্তবতার সাথে ফুটিয়ে তোলা হয়েছে। এ কারণে এটাকে রিয়েলিস্টিক নভেল বলা হয়। তো এরপরে আমরা যদি পরবর্তী ধরন সম্পর্কে জানি, সায়েন্স ফিকশন নভেল। তো এই সায়েন্স ফিকশন নভেল বা সাইফাই নভেল এটাকে কি? এটা এমন এক ধরনের উপন্যাস যেটা বৈজ্ঞানিক সম্ভাবনা, প্রযুক্তির উদ্ভাবন বা অনুমানমূলক বিজ্ঞানের উপর ভিত্তি করে রচিত হয়। তো এই সাইফাই নভেলের কিছু বৈশিষ্ট্য আছে, মানে সায়েন্টিফিক কনসেপ্ট থাকবে এটার ভিতরে, এবং এটার ভিতরে সায়েন্টিফিক থিওরি থাকবে, বৈজ্ঞানিক ধারণা বা পরীক্ষা নিরীক্ষা থাকবে, এক্সপ্লোরেশন অফ টেকনোলজিক্যাল ইম্প্যাক্ট থাকবে, মানে প্রযুক্তির ইতিবাচক বা নেতিবাচক প্রভাব থাকবে, এবং স্পেকুলেটিভ আইডিয়াস থাকবে, যেটাকে যেমন হচ্ছে কাল্পনিক কিন্তু আপনার বিজ্ঞানসম্মত সম্ভাবনা থাকবে। এই তো আমরা যদি এই সাইফাই নভেলের একটি উদাহরণ দেই, দ্য টাইম মেশিন, এটা যে H.G. ওয়েলসের লেখা। তো এটার কাহিনী সংক্ষেপে যদি বলি, একজন বিজ্ঞানী তার নিজস্ব উদ্ভাবিত টাইম মেশিন ব্যবহার করে সুদূর ভবিষ্যতে ভ্রমণ করেন এবং সেখানে মানবজাতির চরম বিভক্তি এবং সম্ভাব্য এক অন্ধকার ভবিষ্যৎ দেখতে পান। তো এটি কেন সায়েন্স ফিকশন বা সাইফাই নভেল হবে? এতে সময় ভ্রমণে বৈজ্ঞানিক কল্পনা আছে এবং বিজ্ঞানী অগ্রগতির প্রভাবকে গল্পের মূল ভিত্তি করা হয়েছে। তো এই কারণে এটাকে একটি সায়েন্স ফিকশন নভেল বলা হয়। এরপরে আমরা যদি পরবর্তী ধরন সম্পর্কে জানি, ফ্যান্টাসি নোবেল সম্পর্কে। হোয়াট ইজ ফ্যান্টাসি নোবেল? এখানে ফ্যান্টাসি নোবেল হলো এমন এক ধরনের উপন্যাস যেখানে জাদু, সম্পূর্ণ কাল্পনিক জগৎ থাকবে, পৌরাণিক বা কাল্পনিক প্রাণী যেমন ড্রাগন, এলভস, অতিপ্রাকৃত শক্তি মূল ভূমিকা পালন করে। এটার বৈশিষ্ট্যগুলো হচ্ছে ম্যাজিক্যাল ওয়ার্ল্ড থাকবে, যেমন জাদুকরীর একটা পৃথিবী থাকবে, মিথিক্যাল ক্রিয়েচার্স থাকবে বা পৌরাণিক বা অদ্ভুত প্রাণী থাকবে, হিরোইক কুইস্ট থাকবে, মানে কোনো বিশেষ লক্ষ্য অর্জনে বীরত্বপূর্ণ অভিযান থাকবে। যেমন আপনার উদাহরণ যদি বলি, দ্য লর্ড অফ দ্য রিংস, J.R.R. টলকিনের লেখা। এই যে লর্ড অফ দ্য রিংস, এটার কাহিনী সংক্ষেপে বলতে গেলে, ফ্রোডো বেগিংস নামে এক ক্ষুদে হবিট তার বন্ধুদের
নিয়ে একটি অতি শক্তিশালী এবং অশুভ একটি আংটির ধ্বংস করার জন্য বিপজ্জনক মহাকাব্যিক অভিযানে বের হয়, যাতে তাদের মিডল আর্থ পৃথিবীকে অন্ধকার শক্তির হাত থেকে রক্ষা করা যায়। তো এটা একটা ফ্যান্টাসি নোবেল, কারণ এটি এখানে সম্পূর্ণ একটি কাল্পনিক মানচিত্র, নিজস্ব ভাষা, জাদু থাকে, ড্রাগন থাকে এবং জাদুকরের অন্যান্য জগতের গল্প থাকে। তো এটি হচ্ছে ফ্যান্টাসি নোবেল। এরপরে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ডিটেকটিভ নোবেল। তো ডিটেকটিভ নোবেলটা কি? ডিটেকটিভ নোবেল হলো এমন এক ধরনের নোবেল যেখানে অপরাধমূলক উপন্যাস যেটাকে বলা হয়, যেখানে কোনো রহস্যময় অপরাধ বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে একজন গোয়েন্দা থাকে, বিভিন্ন সূত্র ও যুক্তির মাধ্যমে সেই রহস্যের জট খোলেন। এই নোবেলে কিছু বৈশিষ্ট্য আছে। কোর মিস্ট্রি থাকবে, এটা ক্রাইম থাকবে এবং এটার চরিত্রে এটার কেন্দ্রীয় চরিত্রে অপরাধ বা খুন থাকবে এবং সেটা ইনভেস্টিগেশন অ্যান্ড ক্লুজ থাকবে, সে তদন্ত সূত্র খোঁজা থাকবে এবং লজিক্যাল রিজনিং এবং সাসপেন্স থাকবে, মানে এখানে আপনার যুক্তি থাকবে এবং টান টান উত্তেজনা থাকবে। তো এটার যদি আমরা একটি উদাহরণ দিই, যেমন হচ্ছে দ্য হান্ট অফ দ্য ব্যাসকারভিলস। তো এটা স্যার আর্থার কনান ডয়েলের লেখা। এই নভেলের কাহিনী যদি সংক্ষেপে একটু বলি, তো এখানে বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস এবং তার সহযোগী ডাক্তার ওয়াটসন একটি অভিজাত পরিবারে বংশগত অভিশাপ এবং বিশালাকায় ভুতুড়ে কুকুরের কামড়ের রহস্যময় মৃত্যুর তদন্ত করতে নেমে বাস্তব সত্য উদ্ঘাটন করেন। তো এটি কেন ডিটেকটিভ নোবেল? কারণ এখানে পুরো গল্পটি একটি অপরাধকে কেন্দ্র করে ক্লু বিশ্লেষণ করে এবং নিখুঁত গোয়েন্দা তদন্তের মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে যায়। তো এরপরে আমরা আমাদের আজকে আলোচনার নভেলের শেষ ধরন সম্পর্কে জানবো, রোমান্টিক নোবেল সম্পর্কে। রোমান্টিক নোবেলটা কি? রোমান্টিক নোবেল হলো এমন একটি উপন্যাস যেখানে দুটি চরিত্রের মধ্যে প্রেম, পারস্পরিক আবেগ, মনস্তাত্ত্বিক টানাপোড়েন, সামাজিক বাধা এবং সম্পর্কের বিকাশকে কাহিনীর মূল কেন্দ্রবিন্দুতে রাখা হয়। এটার বৈশিষ্ট্য থাকবে আপনার ফোকাস অন লাভ অ্যান্ড রিলেশনশিপস, মানে এখানে আপনার প্রেম ও সম্পর্ক কেন্দ্রিক থাকবে এটা। ইমোশনাল কনফ্লিক্ট থাকবে, অপটিমিস্টিক আর ডিপলি ইমোশনাল এন্ডিং থাকবে। তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই আপনার হচ্ছে রোমান্টিক নোবেলগুলো লেখা হয়ে থাকে। তো এটা যদি আমরা একটা উদাহরণ দিই, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, জেন অস্টিনের লেখা। তো এই প্রাইড অ্যান্ড প্রেজুডিসকে এই কাহিনীটা যদি সংক্ষেপে একটু বলি, এখানে এলিজাবেথ বেনেট নামে একটা নায়িকা থাকবে এবং সেখানে একজন ধনকুবের থাকে, মিস্টার ডার্সি। সে খুব অহংকারী একজন ব্যক্তি থাকে এবং এদের দুজনের ভিতরে প্রথম ভুল বোঝাবুঝি হয়। এবং এখানে এই যে ডার্সির অহংকার এবং এলিজাবেথের প্রেজুডিস, এটা কিভাবে ধাপে ধাপে দূর হয় এবং তারা গভীর ভালোবাসায় আবদ্ধ হয়, তা নিয়ে এই উপন্যাসটি রচিত। তো এই কারণে এই প্রাইড অ্যান্ড প্রেজুডিস একটি রোমান্টিক নোবেল এবং এটিকে অনেক সময় নভেল অফ ম্যানার্স হিসেবেও অনেকে ক্লাসিফাই করেন। তো এই ছিল আমাদের নভেলের ধরন সম্পর্কে, আমরা এই 12 প্রকারের নভেল সম্পর্কে জানলাম। তো এরপরে আমরা যদি নভেলে কী কী লিটারি ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে সেগুলো যদি একটু জানি। প্রতিটা সাহিত্যকর্ম লেখার ক্ষেত্রেই লেখকরা সাধারণত লিটারি ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে, কারণ এগুলোর কাজই হচ্ছে আপনার লেখাকে আকর্ষণীয় করা। তো এই উপন্যাসকে আকর্ষণীয় করতেও লেখকরা বিভিন্ন সাহিত্যিক কৌশল ব্যবহার করেন, যেমন এটার ভিতরে সিম্বলিজম থাকবে, মানে কোনো সাধারণ বস্তু বা চিহ্নের মাধ্যমে গভীর কোনো অর্থ প্রকাশ করা, এবং এটার ভিতরে আয়রনি থাকবে, মানে হচ্ছে এক কথা বলবে কিন্তু এর ভিতরে অন্য একটা অর্থ থাকবে, এবং এটার ভিতরে ফোরশেডিং থাকবে, মানে গল্পের শুরুতে ভবিষ্যতে কোনো বড় ঘটনার হালকা আভাস বা ইঙ্গিত দেওয়া হয়, এবং এটার ভিতরে ফ্ল্যাশব্যাক থাকতে পারে। হ্যাঁ, স্ট্রিম অফ কনসাসনেস থাকে এবং আরও ক্ষুদ্র ক্ষুদ্র অনেক লিটারেরি ডিভাইস নভেলের ভিতরে আমরা পেয়ে থাকি, সেগুলো সবগুলো আলোচনা না করলেও হয়। তো সেগুলো আমরা যখন একটা টেক্সট পড়ব তখন আমরা সেখান থেকে পেয়ে যাব যে এখানে আমরা দেখেই বুঝতে পারবো যে এখানে কোন লিটারি ডিভাইসটা ব্যবহার করা হয়েছে। তো এই ছিল আজকে আমাদের এই ইংলিশ লিটারেচার নভেলের বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা, এবং আমরা একটা পুঙ্খানুপুঙ্খ একাডেমিক আলোচনা পেয়েছি। আশা করি নভেলের ধারণাটি আপনাদের কাছে অনেক এখন সম্পূর্ণ পরিষ্কার হয়েছে।